আসসালামু আলাইকুম বন্ধুরা। রবার্ট নামের সেই সাদাসিধে ভয়ঙ্কর লোকটার কথা মনে আছে, যে কিনা 10 জন মানুষকে মাত্র 29 সেকেন্ডেই মেরে ফেলতে পারত? আজকে রবার্টের দ্য ইকুয়ালাইজার সিনেমার তৃতীয় পর্ব নিয়ে এসেছি। তো আগের পর্বগুলোর লিঙ্ক আপনারা ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছ থেকে একটু লাইক চেয়ে নিচ্ছি, সো প্লিজ লাইক করে দেবেন। তো গল্পের শুরুতে আমাদের ইতালির একটা গ্রাম দেখানো হয়, যেখানে একটা গাড়িতে করে লরেনজো নামের একজন লোক তার বাচ্চা ছেলেকে নিয়ে তার ওয়াইন ফ্যাক্টরিতে যাচ্ছিল। আসলে লরেনজো অনেক বড় একজন গ্যাংস্টার ছিল। সে তার ফ্যাক্টরিতে ফেরার সাথে সাথে দেখতে পায় চারিদিকে তার কর্মচারীদেরকে কেউ মেরে ফেলে রেখেছে। তাই লরেনজো ধীরে ধীরে ফ্যাক্টরির ভেতরে ঢুকে তার ছেলেকে গাড়িতে রেখেই সে নিজের বন্দুকটা নিয়ে বেরিয়ে পড়ে। সে তার একজন কর্মচারীকে প্রচণ্ড ভয়ে চারিদিকে ছোটাছুটি করতে দেখতে পায়। লরেনজো তাকে নিয়ে ফ্যাক্টরির ভেতরে যেতে থাকে, আর সে ঘরের চারপাশে তার কর্মচারীদের ছিন্ন ভিন্ন মৃতদেহ পড়ে থাকতে দেখে। লরেনজো তার কর্মচারীদের এমন অবস্থা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপরে সে ভেতরে গেলে দেখতে পায় সেখানে রবার্ট রিল্যাক্সে বসে আছে। লরেনজোর লোকজন তার দিকে বন্দুক তাক করে থাকলেও রবার্টের মনে বিন্দুমাত্র ভয় ছিল না। লরেনজোর বিশ্বাসই হচ্ছিল না যে রবার্টের মতো বৃদ্ধ একটা মানুষ একা তার এতগুলো কর্মচারীকে মেরে ফেলেছে। যদিও লরেনজো রবার্টকে চিনতই না, তাই সে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কে? তুমি এদেরকে কেন মারলে? রবার্ট বলে যে জিনিসটা তোমার নয় সেটা তোমার নেওয়া উচিতই হয়নি। আমি তোমাকে 9 সেকেন্ড সময় দিচ্ছি, ভেবে দেখো কার থেকে তুমি কি কি নিয়েছো। নিজের দোষ স্বীকার করো আর সেই লোকটাকে সব কিছু ফিরিয়ে দাও। এটা বলে রবার্ট তার ঘড়ির টাইমার সেট করে দেয়, কিন্তু লরেনজো তাকে বলে যে তুমি বিশাল ভুল করেছো। এখন এখান থেকে কেবলমাত্র তোমার লাশই বেরোতে পারবে। এসব কথা শেষ হতে না হতেই 9 সেকেন্ড শেষ হয়ে যায়। আর তখনই চোখের পলকেই রবার্ট লরেনজোর সব লোকদেরকে মেরে লরেনজোকেও গুলি করে দেয়। লরেনজো কিছু বুঝে ওঠার আগেই রবার্ট তার পায়ে আরও 2টো গুলি করে আর বলে, আমি তোমার চিৎকার শুনতে চাই। লরেনজো চিৎকার করতে করতে একটা দেয়ালে হেলান দিয়ে আবারও জিজ্ঞাসা করে, কে তুমি? কিন্তু রবার্ট একদম লরেনজোর মাথায় গুলি করে সেখানেই তাকে মেরে ফেলে। আর তারপর সে লরেনজোর গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যেতে থাকে, কিন্তু তখনই কেউ একজন পেছন থেকে রবার্টের পিঠে গুলি করে দেয়। রবার্ট চারিদিকে খুঁজে দেখতে পায় যে লরেনজোর বাচ্চা ছেলেটা তাকে গুলি করেছে, কিন্তু রবার্ট তো আর বাচ্চাদেরকে মারতে পারতো না। তাই সে ফাঁকা গুলি ছুড়লে বাচ্চাটা সেখান থেকে পালিয়ে যায়। আর এখন রবার্ট প্রচণ্ড আহত ও ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তবুও সে গাড়িটা নিয়ে এই এলাকা ছেড়ে যতটা দূরে যাওয়া সম্ভব যাবার চেষ্টা করে। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বেচারা রবার্ট রাস্তার মাঝে অজ্ঞান হয়ে যায়। তবে সৌভাগ্যবশত তখনই সেই রাস্তা দিয়ে একজন লোকাল পুলিশ অফিসার যাচ্ছিল, যে কিনা রবার্টকে এমন অবস্থায় দেখে ভেবেছিল রবার্ট হয়তো কোনো অ্যাক্সিডেন্ট করেছে। তাই সে নিজের পরিচিত একজন ডাক্তারের কাছে প্রাইভেটলি রবার্টের চিকিৎসা করাতে থাকে। আসলে অফিসার অনেক ভালো একজন মানুষ ছিল। সে চাচ্ছিল না যে দুর্ঘটনা কবলিত রবার্ট সরকারি হাসপাতালে গিয়ে অযথা কোনো পুলিশি ঝামেলায় পড়ুক। এদিকে সে প্রাইভেট ডক্টর এনজো রবার্টের চিকিৎসা করতে গিয়ে দেখে যে তার পিঠে গুলি লেগেছে। এনজো সেই গুলিটা বের করে এ যাত্রায় রবার্টকে বাঁচিয়ে নেয়। আর এই ঘটনার একদিন পরে রবার্টের জ্ঞান ফিরলে এনজো রবার্টকে বলে, আর কিছুদিন বিশ্রাম করলেই তুমি সুস্থ হয়ে যাবে। তোমার ভাগ্য ভালো গুলিটা পিঠের পাশে লেগেছিল। আমি জানতে চাই না তুমি কে, কেন তোমার গায়ে গুলি লেগেছে। আমি শুধু জানতে চাই যে অফিসার জিও কি একজন ভালো মানুষকে বাঁচিয়েছে নাকি খারাপ মানুষকে। রবার্ট অনেক ভেবেচিন্তে বলে, আমি জানি না। আর এভাবেই বিশ্রাম করতে করতে 3 দিন কেটে যায়। আর ফাইনালি 3 দিন পরে রবার্ট এখন মোটামুটি হাঁটাচলা করার মতো সুস্থ হয়ে গিয়েছিল। এটা দেখে ডক্টর এনজো অনেক খুশি হয়। সে রবার্টকে একটা লাঠি দিয়ে বলে যে যাও তাহলে আমাদের এই শহরটা একটু ঘুরে দেখো। তাই এখন রবার্ট ইতালির এই ছোট্ট শহরটা ঘুরে দেখতে থাকে। এই শহরটা ছবির মতো সুন্দর ছিল। কোলাহল মুক্ত, শান্তিপূর্ণ, ভালো মানুষে পরিপূর্ণ একটা শহর ছিল এটা। আর এখন রবার্ট স্থানীয় একটা কফি শপে গেলে তাকে আমন্ত্রণ জানাতে আমিনা নামের একটা ওয়েটার রবার্টকে কফি খেতে দেয়। কিন্তু রবার্ট তো শুধু লাল চা খেত, তাই সে আমিনাকে একটু গরম পানি দিতে বলে। আর তখনই রবার্টের সাথে জিও নামের সেই পুলিশ অফিসার দেখা করতে চলে আসে। আজকে জিওর সাথে তার বাচ্চা মেয়ে গ্যাবিও ছিল। এখানে জিও রবার্টের পাশে বসে সবার আগে তাকে তার গাড়ির চাবি ফিরিয়ে দেয়।
এরপর বলে যে ডক্টর এনজো অনেক ভালো মানুষ, আমাদের এই শহরের সবাই অনেক ভালো। আমি আসলে তোমার দুর্ঘটনার ব্যাপারে কিছুই জানতে চাই না। তোমার গাড়ি পুলিশ স্টেশনের পেছনে রাখা আছে, আমি তোমার গাড়িটাও চেক করিনি। তোমার যখন ইচ্ছে তুমি তোমার গাড়িটা নিয়ে যেতে পারো। জিও আসলে ইনডিরেক্টলি রবার্টকে বোঝানোর চেষ্টা করলো যে এই শহরে যারা থাকে তারা সবাই অনেক ভালো মানুষ, সুতরাং রবার্ট যেন তাদের কোনো ক্ষতি করার চেষ্টা না করে। তো যাই হোক, এরপর আমাদের আমেরিকান সিক্রেট এজেন্সি CIA এর হেডকোয়ার্টার দেখানো হয়, যেখানে কলিন্স নামের একটা মেয়েকে রবার্ট কল করে লরেন্সোর সেই ওয়াইন ফ্যাক্টরির ব্যাপারে সকল তথ্য দিয়ে দেয়, যেমন মধ্যপ্রাচ্য থেকে কিভাবে ওয়াইনের মাধ্যমে বিশাল অঙ্কের কালো টাকা লেনদেন হয়, কিভাবে সেই টাকার মাধ্যমে লরেন্সো নিজের গ্যাং পরিচালনা করে, এই সব কিছু শুনে অবাক হয়ে কলিন্স বলে যে এই সব কিছু তুমি কিভাবে জানো, কে তুমি? রবার্ট বলে যে আমি একজন সাধারণ দায়িত্ববান নাগরিক। কলিন্স বলে যে তুমি আরেকবার সব কিছু বলো, আমি এগুলো লিখে নেই। কিন্তু রবার্ট বলে যে আমার কথা অলরেডি তোমাদের সার্ভারে রেকর্ড হয়ে গেছে, তুমি রেকর্ড শুনে সকল তথ্য বের করে নিও। রবার্ট ফোন কেটে দেয় আর কলিন্স তো অবাক হয়ে যায়। সে দ্রুত তার সিনিয়র অফিসারদের এই সকল তথ্য জানায়। এদিকে রবার্ট ধীরে ধীরে এই ছোট্ট শহরটাতে নিজেকে মানিয়ে নেবার চেষ্টা করছিল, কিন্তু সেদিন রাতে বেচারা রবার্ট ঘুমাতে গেলে বারবার তার মনে হতে থাকে সেই ওয়াইন ফ্যাক্টরির কথা, যেখানে সে লরেন্সোর কর্মচারীদেরকে ভয়ঙ্করভাবে মেরেছিল। এইসব কারণে সেদিন রাতে রবার্টের একদমই ঘুম হয় না। এভাবেই সেদিনের রাত কাটিয়ে পরদিন সকালে রবার্ট খাওয়া দাওয়া করতে চলে আসে স্থানীয় সেই ক্যাফেতে। কিন্তু এখানে একটা ছেলে এই ক্যাফের মালিকের থেকে একটা চিঠির খাম নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা মার্কো নামের একজন বাইকার গ্যাং লিডারের হাতে সেই খাম তুলে দেয়। তো যাই হোক, এরপর রবার্টের সাথে আমিনার অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। শুধু তাই নয়, এই সমুদ্র তীরের ছোট্ট শহরের প্রত্যেকটা মানুষের সাথে রবার্টের অনেক ভালো বন্ধুত্ব হতে শুরু করে। আর আজকে ঘরে ফেরার সময় রবার্ট আবারও সেই বাইকার গ্যাংকে দেখতে পায়। এখানে সেই গ্যাংয়ের লিডার মার্কো অ্যাঞ্জেলো নামের একজন মাছ ব্যবসায়ীর কাছে গিয়েছিল চাঁদা আদায় করার জন্য, কিন্তু আজকে অ্যাঞ্জেলোর কাছে একদমই টাকা ছিল না বলে মার্কো অ্যাঞ্জেলোকে প্রচুর মারধর করে আর 7 দিনের সময় দিয়ে যায়। যদি 7 দিন পরে অ্যাঞ্জেলো তাকে ডাবল টাকা না দিতে পারে তাহলে সে অ্যাঞ্জেলোর এই দোকানটাই পুড়িয়ে দেবে। এইসব কথাবার্তা রবার্ট শুনে ফেলে আর সে মনে মনে বিশাল কিছু প্ল্যানও করে ফেলে, যা এই বাইকার গ্যাং বুঝতেই পারেনি। তো যাই হোক, মার্কো তার বাইকার গ্যাংকে সাথে করে নিয়ে ইতালির বিখ্যাত শহর নাপোলিতে চলে আসে। সেখানে তার বড় ভাই ভিনসেন্ট রাজত্ব করত। ভিনসেন্ট ছিল এই শহরের সবথেকে বড় গ্যাংস্টার, আর আজকে সে এসেছিল এক বৃদ্ধ লোকের বাড়ি কিনে নিতে। আসলে ভিনসেন্ট এখানে একটা হোটেল চালু করতে চাচ্ছিল, কিন্তু সেই বাড়ির মালিকের ছেলেমেয়েরা এই বাড়ি কিছুতেই বিক্রি করতে রাজি হচ্ছিল না। তাই ভিনসেন্টের লোকেরা সেই বাড়ির মালিক বৃদ্ধ লোকটাকে সবার সামনেই ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলে। অর্থাৎ এই শহরে কেউ ভিনসেন্টের কথার বিরুদ্ধে যেতেই পারবে না। এরপর ভিনসেন্টের সাথে তার ভাই মার্কো দেখা করে আর নিজের তুলে আনা সকল চাঁদার টাকাগুলো ভিনসেন্টের হাতে তুলে দেয়। আর ভিনসেন্ট তাকে বলে যে সাব্বাস ভাই আমার, এভাবেই যত পারিস টাকা উঠিয়ে নে, আমি তোর জন্য বড় কিছু করার পরিকল্পনা করছি। তো যাই হোক, এরপর দিন রবার্ট এসেছিল অ্যাঞ্জেলো নামের সেই লোকটার দোকানে মাছ কেনার জন্য। সেখানে তার সাথে আমিনারও দেখা হয়ে যায়। কিন্তু মাছ নেবার পরে রবার্ট যখন বিল দিতে যাচ্ছিল তখনই অ্যাঞ্জেলো বলে, আরে না, আপনি তো আমাদের শহরের মেহমান, এটা আমার তরফ থেকে একটা উপহার, আজকে আমি বিল নিতে পারবো না, আপনি যদি পরে কিছু কিনতে আসেন তখন না হয় দিয়ে দেবেন। রবার্ট বুঝতে পারে যে এই শহরের লোকেরা সত্যি অনেক ভালো ছিল। তো যাই হোক, এদিকে রবার্টের দেয়া ঠিকানা অনুযায়ী কলিন্স তার দলবল নিয়ে লরেন্সোর ওয়াইন ফ্যাক্টরিতে তল্লাশি চালায়। তারা সেখানে লরেন্সো ও তার গ্যাংয়ের মৃতদেহের পাশাপাশি অনেক ধরনের ড্রাগস এবং প্রায় $11 মিলিয়ন ব্ল্যাক মানি উদ্ধার করে। তারা অনেক তল্লাশি করেও সেখানে হামলা করা লোক অর্থাৎ রবার্টের কোনো নিশানি খুঁজে পায় না। তাই কলিন্সের বস ফ্র্যাঙ্ক অবাক হয়ে বলে যে এত বড় একটা সিন্ডিকেট চলছিল, অথচ আমরা আজ অবধি কিছু জানতেই পারিনি। একজন অজানা লোক আমাদেরকে ইনফরমেশন দিল। ওই লোক নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নয়। তুমি ওই লোকটাকে খুঁজে বের করো কলিন্স। আমার বিশ্বাস ওই লোকের কাছে এমন আরও অনেক তথ্য রয়েছে যা আমাদের অনেক কাজে লাগবে। এরপর আমাদের রবার্টকে দেখানো হয় যার ক্ষতস্থান পরিষ্কার করছিল ডক্টর এনজো। আর পরীক্ষা নিরীক্ষা করে ডক্টর তাকে জানায় যে তুমি এখন সম্পূর্ণ সুস্থ, তুমি এখন বাড়ি যেতে পারবে।
কথাটা শুনে রবার্ট বলে যে আচ্ছা এনজো, আমাকে যখন গুলিবিদ্ধ অবস্থায় তুমি পেলে তখন তুমি পুলিশকে কেন ফোন করনি? সাধারণ কোনো মানুষ হলে তো এমনটাই করতো। এনজো বলে যে প্রথমত তোমাকে আমার কাছে এনেছিল একজন পুলিশ অফিসার, আর তাছাড়াও তোমার মনে আছে আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি ভালো নাকি খারাপ মানুষ? তুমি উত্তর দিয়েছিলে যে জানো না, আর এমন উত্তর কেবলমাত্র একজন ভালো মানুষই দিতে পারে। কথাটা শুনে রবার্ট ডাক্তারকে অনেক ধন্যবাদ জানিয়ে বেরিয়ে পড়ে নিজের শহরের উদ্দেশ্যে। কিন্তু রবার্ট বের হবার সাথে সাথে লক্ষ্য করে যে শহরের সকল লোক দৌড়ে কোথাও যাচ্ছিল। তাই রবার্ট তাদের পিছু পিছু এগিয়ে গেলে দেখতে পায় যে মার্কো তার দলবল নিয়ে অ্যাঞ্জেলোর দোকানে হামলা করেছিল। তারা অ্যাঞ্জেলোর দোকানটা পুড়িয়ে দিয়েছিল। বেচারা অ্যাঞ্জেলো তার সারা জীবনের সঞ্চয় দিয়ে এই দোকানটা গড়ে তুলেছিল। তার পুরো পরিবার চলতো এই দোকানের উপার্জন দিয়ে। কিন্তু সন্ত্রাসীরা চোখের পলকেই তার সব কিছু ধ্বংস করে দিল। অ্যাঞ্জেলো চিৎকার করে কান্না করতে থাকে, আর এই সব কিছু দেখে রবার্ট আবারও স্তব্ধ হয়ে বসে পড়ে। সেই ভালো মানুষগুলোকে এমন বিপদে ফেলে চলে যেতেই পারছিল না। সে সিদ্ধান্ত নেয় যে এই শহরের ভাগ্য সে নিজ হাতে পরিবর্তন করবে। তো যাই হোক, এখন পরদিন সকালে শহরের সবাই একত্রে মিলে অ্যাঞ্জেলোকে তার দোকানটা আবারও ঠিকঠাক করার জন্য সাহায্য করছিল। এছাড়াও পুলিশ অফিসার জিও এই অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করতে গিয়ে শহরের সকল সিসিটিভি ফুটেজগুলো চেক করতে থাকে। জিও তদন্ত করে বেশ কিছু গাড়ির নাম্বার পেয়ে যায়, আর সে এই গাড়ির মালিকের ব্যাপারে তথ্য নিতে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সব কিছু জানিয়ে দেয়। এদিকে রবার্ট ধীরে ধীরে এই শহরের প্রায় সবার সাথেই বন্ধুত্ব করে ফেলে। সবাই এখন জানতো যে রবার্ট আসলেই একজন ভালো মানুষ। তাই আজকে আমিনা রবার্টকে সাথে করে নিয়ে ঘুরতে বের হয়। তারা দুজন আজকে অনেক গল্প করে আর বেশ কিছু স্ট্রিট ফুডও ট্রাই করে। এভাবেই সেদিনের রাত কেটে যায়, আর পরদিন সকালে রবার্ট আবারও সেই ক্যাফেতে আসলে আজকে তার উপরে নজরদারি করতে সেখানে কলিন্স চলে আসে। সে গোপনে রবার্টের ছবি তোলার চেষ্টা করলে রবার্ট হাসি দিয়ে বলে, তোমার যদি ছবি তুলতেই হয় তাহলে ভালো করে তোলো। রবার্টের কথা শুনে কলিন্স বুঝে যায় যে এই লোকটা অনেক চালাক। তাই সে রবার্টের কাছে এসে সরাসরি তাকে জিজ্ঞাসা করে, তুমি লরেন্সোর ব্যাপারে খবর পেলে কিভাবে? ওকে তো আমরাও ট্র্যাক করতে পারিনি, আর ওখানে আমরা অনেক লাশ দেখতে পেয়েছি। ওদেরকে কি তুমি মেরেছো? রবার্ট হাসতে হাসতে বলে, আমি তো বাস ফ্যাক্টরির সামনে দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, আর তাছাড়া আমার মতো বুড়ো একজন মানুষ কি অতগুলো মানুষকে মারতে পারবে? কলিন্স রবার্টের কথা শুনেই বুঝে যায় যে এই লোকের থেকে ইনফরমেশন বের করা অনেক কঠিন। তাই সে হুমকি দিয়ে বলে যে আমি চাইলে আরও পুলিশ ডেকে তোমাকে গ্রেফতার করতে পারি। রবার্ট বলে যে পুলিশ দিয়ে তুমি আমাকে ধরতে পারবে না, কারণ তোমার কাছে ওয়ারেন্ট নেই। তবে আমাকে গোপনে গ্রেফতার করে টর্চার করতে পারো, কিন্তু এতে তোমার কোনো লাভ হবে না, কারণ আমি আর কিছু জানিই না। কথাগুলো শুনে সেদিনের মতো কলিন্স সেখান থেকে চলে যায়। এরপর আমরা জিওকে দেখতে পাই যে কিনা তার মেয়েকে স্কুল থেকে নিতে এসেছিল, কিন্তু তখনই তাকে কেউ একজন ফোন করে জানায় যে আজকে তোর মেয়েকে আমরা বাড়িতে এনেছি। কথাটা শোনার সাথে সাথে জিও ছুটে যেতে থাকে তার বাড়ির দিকে, কিন্তু সে বাড়িতে ঢোকার সাথে সাথে মার্কো এবং তার লোকজনেরা এলোপাথারিভাবে জিওকে মারতে থাকে। আর মার্কো তাকে হুমকি দিয়ে বলে যে তোর সাহস কি করে হলো আমাদের বিরুদ্ধে রিপোর্ট করার? এবার তোকে মাফ করলাম, কিন্তু এরপর যদি আমাদের বিরুদ্ধে কিছু করিস তাহলে সবার আগে তোর মেয়েকে মারব। এসব কথা বলে জিওকে আরও কয়েকটা লাথি মেরে মার্কো তার দলবল নিয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পরে আহত জিও ডক্টর এনজোর কাছে এসেছিল চিকিৎসা নিতে। রবার্ট জিওর এমন অবস্থা দেখে অনেক কষ্ট পায়। সে ডাক্তারের কাছ থেকে জানতে পারে যে এই সব কিছু হয়েছে মাফিয়া গ্যাংয়ের কারণে। রবার্ট বুঝে যায় যে এই কাজটা কে করেছে, তাই সে পরদিন থেকেই নিজেকে ফিট রাখার জন্য ট্রেনিং শুরু করে দেয়। কিন্তু এখানেও তার সাথে দেখা করতে চলে আসে এজেন্ট কলিন্স। সে রবার্টকে বলে যে আমি অনেক চেষ্টা করেছি তোমার ব্যাপারে খোঁজ খবর নেবার, কিন্তু তুমি তো দেখি পুরাই একটা ভূত। সরকারি ডকুমেন্টসে তোমার নাম ছাড়া কোনো কিছুই খুঁজে পাইনি। তুমি আসলে কে? তুমি এখানে কি করতে এসেছো? রবার্ট বলে যে চিন্তা করো না, যাই করি না কেন আমি অবশ্যই তোমাকে জানাবো। কলিন্স বলে যে আচ্ছা আমি কেন? আমাদের এজেন্সি তো আরও হাজার হাজার লোক কাজ করে। রবার্ট বলে যে সেটা না হয় অন্য কোনো দিন বলবো। তাই কলিন্স এখান থেকে চলে যায়। তো সেদিন রাতে আবার অফিসার জিও তার স্ত্রী সন্তানকে নিয়ে স্থানীয় ক্যাফেতে এসেছিল ডিনার করার জন্য, কিন্তু সেখানেও মার্কো তার দলবল নিয়ে হাজির হয় জিওকে বিরক্ত করতে। সে জিওকে বলে যে দেখ জিও, এখন থেকে তুই আমাদের হয়ে কাজ করবি। পুলিশের ভেতরে যত খবর আছে সবকিছু আমাদেরকে দিবি।
নয়তো কিন্তু তোর মেয়ে বাঁচতে পারবে না। সেদিন এই ক্যাফেতে রবার্টও ছিল। সে এক নজরে মার্কোর দিকে তাকিয়েছিল, যেটা দেখে মার্কো রবার্টের কাছে গিয়ে বলে, কি ব্যাপার আঙ্কেল, এই বুড়ো বয়সে ঝামেলা করার ইচ্ছে হচ্ছে? তুমি মনে হয় জানো না আমি কে। আমার সামনে চোখ নিচু করে রাখবে, নয়তো চোখ তুলে নেব। কথাটা শুনে রবার্ট বলে, আমি হুমকি দেয়া লোকেদের একদমই পছন্দ করি না। দেখো বাচ্চারা, আমি তোমাদের একটা সুযোগ দিচ্ছি, এসব কিছু বন্ধ করে তোমার বন্ধুদেরকে নিয়ে এখান থেকে চলে যাও। এই শহরের প্রত্যেকটা মানুষ আমার আপন, আর আমি কোনো আপন মানুষের কষ্ট সহ্য করতে পারি না। যদি তোমার জন্য কেউ কষ্ট পায় তাহলে আমি তোমাকে এত বেশি কষ্ট দেব যে তুমি সহ্য করতে পারবে না। স্বাভাবিকভাবে রবার্টের কথা শুনে মার্কো ও তার বন্ধুরা হাসাহাসি করতে থাকে, কিন্তু রবার্ট সাথে সাথে মার্কোর হাতের এমন একটা জায়গায় চাপ দিয়ে ধরে যে মার্কো প্রচণ্ড ব্যথায় রীতিমতো অবশ হয়ে যায়। রবার্ট আবারও মার্কোকে বলে যে আমি চাই না তোমাকে আবারও এমন কষ্ট সহ্য করতে হোক, তাই তোমার বন্ধুদেরকে বেরিয়ে যেতে বলো আর নিজেও এই শহর ছেড়ে চলে যাও। ফাইনালি রবার্ট মার্কোকে ছেড়ে দিলে সে বাইরে এসে প্রচণ্ড ছটফট করতে থাকে। মার্কো মেনে নিতে পারছিল না যে একটা বৃদ্ধ লোক তাকে এভাবে সবার সামনে অপমান করবে, তাই সে আজকেই রবার্টকে মারার প্ল্যান করে। কিন্তু তখনই সেখানে গাড়ি দিয়ে হামলা করে রবার্ট এক এক করে মার্কোর সবগুলো বন্ধুকে মেরে মার্কোকে মুহূর্তে 10-15 বার স্টেপ করে সেখানেই মেরে ফেলে রেখে চলে যায়। তো এই ঘটনার পর দিন সেখানে পুলিশেরা হাজির হয় তদন্ত করতে, আর পুলিশ অফিসার জিও মার্কোর লাশ দেখে মনে মনে বেশ খুশি হয়ে গিয়েছিল। আর তাছাড়াও মার্কোর গাড়িতে পুলিশেরা বেশ কিছু ড্রাগস আইটেমও খুঁজে পায়, যেগুলো তারা এর আগে লরেন্জোর ওয়াইন ফ্যাক্টরিতে জব্দ করেছিল। এদিকে রোম শহরে একটা বিশাল বোমা বিস্ফোরিত হয়ে কয়েকশো মানুষ মারা যায়, যে ঘটনা কলিন্স তার বস ফ্র্যাঙ্কের কাছ থেকে জানতে পারে। ফ্র্যাঙ্ক তাকে জানায় যে এখনও অবধি কোনো টেরোরিস্ট গ্রুপ এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। এটা নিশ্চয়ই অভ্যন্তরীণ কোনো গ্রুপের কাজ, আর এই বিস্ফোরণের সকল অর্থ ড্রাগ বিক্রি করে এসেছে। এইসব কিছু শুরু হয়েছে নাপোলি শহর থেকে। ফ্র্যাঙ্ক এখন এই ড্রাগ সিন্ডিকেটের মূল হোতাকে ধরার কাজে লাগিয়ে দেয় কলিন্সকে। তাই সেদিনই কলিন্স এই শহরের পুলিশ কমিশনারের কাছে চলে যায়, আর সে জেলখানার কিছু বন্দি লোককে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি নিতে এসেছিল এখানে। কারণ কলিন্সের প্ল্যান ছিল যে ড্রাগ ডিলারেরা পুলিশের হাতে ধরা পড়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই সিন্ডিকেটের লিডারের তথ্য হাতিয়ে নেয়া। তাই সে আজকে একজন কয়েদিকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু ড্রাগ মাফিয়াদের তথ্য পেয়ে যায়। আর পরদিনই স্পেশাল কমান্ডোদেরকে সাথে করে নিয়ে বেশ কিছু ছোট ছোট ড্রাগ সিন্ডিকেটে হামলা করে কলিন্স তাদের সকল জিনিসপত্রগুলো জব্দ করে নেয়। এদিকে পুলিশ কমিশনার আজকে এসেছিল ভিনসেন্টের সাথে দেখা করতে। সে আসলে অনেক আগে থেকেই ভিনসেন্টের হয়ে কাজ করত। আজকে ভিনসেন্ট তার ভাই মার্কোর মৃত্যুর শোক পালন করছিল, কিন্তু তার মধ্যেই কমিশনার ভিনসেন্টকে বলে যে এই শহরে সিআইএ অফিসারেরা চলে এসেছে, ওরা যে কোনো মূল্যে ভিনসেন্টকে খুঁজে বের করবে। অলরেডি ওরা বেশ কিছু ছোট ছোট মাফিয়াদেরকেও গ্রেফতার করেছে, তাই ভিনসেন্টের উচিত হবে এখন এই সব কাজ বন্ধ করে আন্ডারগ্রাউন্ড হয়ে যাওয়া। আর তাছাড়াও এখানে আমরা জানতে পারি যে রোমের সেই বোমা বিস্ফোরণ ভিনসেন্টই করিয়েছিল নিজের প্রতিপক্ষকে মারার জন্য। কিন্তু আজকে কমিশনারের কথা ভিনসেন্টের একদমই পছন্দ হয় না। সে বলে যে আমি কিচ্ছু বন্ধ করব না, সব কিছু আগের মতোই চলবে, আর ওই সিআইএ অফিসারদের আমি দেখে নেব। কথাটা শুনে কমিশনার নিজে ফেঁসে যাবে এটা ভেবে ভিনসেন্টের সাথে বাজে ব্যবহার করতে শুরু করে। তাই রেগেমেগে ভিনসেন্ট কমিশনারের হাতের কবজি কেটে বলে যে খবরদার আমার কাজে বাধা দিতে আসবে না, এখন যাও আর আমার ভাইয়ের খুনিদেরকে খুঁজে বের করো। এদিকে কলিন্স যখন ইনভেস্টিগেশন করছিল তখনই রবার্ট তাকে ফোন করে জানায় যে রোমের বিস্ফোরণ কোনো টেরোরিস্ট গ্রুপ করেনি। এই বিস্ফোরণের পেছনে ইতালির কুখ্যাত মাফিয়া গ্রুপ গামোরার হাত রয়েছে। তারা হয়তো ইতিমধ্যেই কলিন্সের খবরও জেনে গেছে, তাই রবার্ট কলিন্সকে সাবধানে থাকতে বলে। তো কথা শেষ হবার সাথে সাথে সেখানে কিছু গাড়ি বিস্ফোরিত হয়ে অনেক লোক মারা যায়, আর কলিন্স ভয়ঙ্কর আহত হয়ে যায়। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়, আর এইসব কিছু দেখে ফ্র্যাঙ্ক বেরিয়ে পড়ে এইসবের পেছনে কে আছে সেটা বের করার জন্য। এখন আমাদের ভিনসেন্টকে দেখানো হয় যেখানে নিজের দলবল নিয়ে সে ছোট্ট শহরের ভেতরে চলে যায়। সেখানে ভিনসেন্ট জিওকে জিম্মি করে চিৎকার করে বলতে থাকে, এই শহরের রাস্তায় আমার ভাই মরে পড়েছিল, তোদের মাঝেই কেউ আমার ভাইকে মেরেছে, তাকে সামনে নিয়ে আয়, নয়তো আমি জিওকে এখানে মেরে ফেলবো। ততক্ষণে পুরো এলাকার লোকজন এখানে জমায়েত হয়ে গিয়েছিল।
কিন্তু খুনি এখনো সামনে না আসায় ভিনসেন্ট জিওর কানে গুলি করে দেয়, যেটা দেখে বাধ্য হয়ে রবার্ট সামনে এগিয়ে আসে। সে নিজের অস্ত্র ফেলে দিতে দিতে বলে যে আমি জানি মৃত্যু কী জিনিস, আমি জানি ভালোবাসা কী জিনিস, আর তাই আমার ভালোবাসার একটা মানুষের কষ্ট আমি সহ্য করতে পারি না। আমি তোমার ভাইকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু সে বোঝেনি, তাই আমি ওকে মেরে ফেলেছি। নাও, এখন তুমি আমাকে যে শাস্তি দিতে চাও দিতে পারো। কথাটা শুনে ভিনসেন্ট বলে যে আমি তোকে সবার সামনে মারব, যাতে সবাই বুঝতে পারে যে আমার বিপক্ষে গেলে সে লোকের কি অবস্থা হয়। এখন ভিনসেন্ট রবার্টের উপরে গুলি চালাতে যায়, আর রবার্টও 2 হাত ছড়িয়ে দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু তখনই পেছন থেকে এনজিও গুলি চালিয়ে বলে, তুমি রবার্টকে মারতে পারবে না, ও আমাদের পরিবারের একজন, ওকে মারতে হলে আগে আমাদের মারতে হবে। এই কথার সাথে সাথে শহরের সবাই তাদের মোবাইলে ভিনসেন্টের কর্মকাণ্ড রেকর্ড করতে থাকে। এই সব কিছু দেখে ভিনসেন্ট বুঝে যায় যে রবার্টকে এখানে মারা যাবে না, কারণ ভিডিও ভাইরাল হয়ে গেলে সে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তাই সে রবার্টকে বলে যে আমি তোকে ছাড়বো না, কালই আমি তোকে মারতে আবারও আসবো, আর এই পুরো শহর জ্বালিয়ে ছাই করে দেব। রবার্ট শুধু বলে যে ঠিক আছে, আমি অপেক্ষায় থাকব। তো এরপর ভিনসেন্ট তার দলবল নিয়ে বাড়িতে ফিরে আসে এবং তারা রবার্টের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা কোনো তথ্যই খুঁজে পায় না। তারা সিদ্ধান্ত নেয় যে কালকেই তারা রবার্টকে মারবে, আর তারপর ভিনসেন্ট নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে, আর তার দলের লোকেরা সবাই এই বিশাল প্রাসাদ পাহারা দিতে থাকে। কিন্তু তখনই সেখানে গুপ্ত হামলা করে একের পর এক ভিনসেন্টের লোকেদেরকে মারতে থাকে রবার্ট। সে আসলে বুঝে গিয়েছিল যে আজকে রাতেই ভিনসেন্টকে খতম না করলে সে আগামীকাল পুরো শহর ধ্বংস করে দেবে। তো এভাবেই সবাইকে মারতে মারতে রবার্ট ভিনসেন্টের ছাদের কাচ ভেঙে একজন বডিগার্ডকে নিচে ফেলে দেয়। ভিনসেন্ট কিছুই বুঝতে পারছিল না যে এইসব হচ্ছেটা কি। সে চিৎকার করে তার বাকি কর্মচারীদেরকে ডাকতে থাকে, কিন্তু কেউ সাড়া দেয় না, কারণ অলরেডি সবাই মারা গিয়েছিল। আর তখনই রবার্ট ভিনসেন্টের উপরে হামলা করে তাকে অজ্ঞান করে ফেলে। আর জ্ঞান ফিরে আসলে ভিনসেন্ট দেখতে পায় যে রবার্ট তাকে লোহার তার দিয়ে বেঁধে রেখেছে। রবার্ট তার পাশে বসেছিল, তাই ভিনসেন্ট বলে যে আমি গামোরা গ্যাংয়ের প্রধান এক সদস্য, তুমি আমাকে মেরে বাঁচতে পারবে না, আমার গ্যাংয়ের লোকেরা তোমাকে খুঁজে মেরে ফেলবে। রবার্ট বলে যে মৃত্যু এমন এক জিনিস যার মুখোমুখি সবাইকে হতে হবে, যেমন আজকে তুমি হয়েছো। আমি তোমাকে তোমারই তৈরি ড্রাগস দিয়েছি, কিন্তু অনেক বেশি পরিমাণে। তোমার কাছে মাত্র 6 মিনিট সময় রয়েছে, তুমি দৌড়ে হাসপাতালে গিয়ে দেখো নিজেকে বাঁচাতে পারো কিনা। এটা বলে সে ভিনসেন্টের সকল বাঁধন খুলে দেয়, আর ভিনসেন্ট দৌড়ে হাসপাতালের দিকে যেতে থাকে, আর তার পিছু করতে থাকে রবার্ট, যেন ভিনসেন্ট রবার্টের কুকুর ছিল। কিন্তু বেশ কিছু দূর যেতে পারলেও ভিনসেন্টের সময় শেষ হয়ে যায়। সে মৃত্যুর আগে শুধু বলে কে তুমি, কিন্তু স্বাভাবিকভাবেই রবার্ট বলে যেমন কর্ম তেমন ফল। এরপর সে ঘটনাস্থল থেকে এমনভাবে চলে যায় যেন কিছুই হয়নি। এরপর আমরা দেখতে পাই যে পুলিশ অফিসারেরা পুরো ইতালিতে রেড শুরু করেছে। তারা গামোরা গ্যাংয়ের সবাইকে ধরতে থাকে, আর এদিকে রবার্ট চলে আসে কলিন্সের সাথে দেখা করতে। সে একটা ব্যাগে $3,66,400 US নিয়ে এসেছিল। রবার্ট বলে যে এই টাকাগুলো গ্রেগ নামের একজন মধ্যবয়সী লোকের। লোকটা সারা জীবন ইমানদারির সাথে কাজ করেছে, আর এই টাকাগুলো যখন সে পেনশন হিসেবে পেয়েছিল তখনই একদল খারাপ লোক তার অ্যাকাউন্ট হ্যাক করে টাকাগুলো হাতিয়ে নেয়। কলিন্স এবার সবকিছু বুঝতে পারে। সে বলে যে তার মানে ওই হ্যাকার গ্রুপ লরেন্জোর কন্ট্রোলে ছিল, আর তুমি ওই লোকের টাকাগুলো উদ্ধার করতে পুরো লরেন্জোর গ্রুপটাকে ধ্বংস করে দিলে। রবার্ট বলে যে হ্যাঁ, আমি ওখানে যাবার পরে ড্রাগসের ব্যাপারে জানতে পারি, যা পরবর্তীতে তোমাদেরকে জানায়। এইসব কথা শুনে কলিন্স অবাক হয়ে যায় যে লরেন্জোর ফ্যাক্টরিতে মিলিয়ন মিলিয়ন ডলার থাকা সত্ত্বেও রবার্ট কেবল সেই হ্যাক হওয়া সমপরিমাণ টাকা এনেছিল। সে বলে যে তুমি তোমার প্রিয়জনদের জন্য এত কিছু করতে পারো, তো যাই হোক, এখন আমাকে কি করতে হবে, আর আমাকে কেনই বা তুমি চুজ করলে সেটা বলো। রবার্ট বলে যে গ্রেগের সাথে আমার কেবল একবার দেখা হয়েছিল, আর এখন এই টাকাগুলো বস্টন শহরে গিয়ে তুমি গ্রেগকে ফিরিয়ে দেবে। আর হ্যাঁ, তুমি কেন, এই প্রশ্নের উত্তর না হয় পরে কখনো দেব। আর এখন রবার্ট চলে গেলে আমরা দেখতে পাই যে কলিন্স আসলে রবার্টের একমাত্র বন্ধু সুজানের একমাত্র মেয়ে ছিল। তো যাই হোক, এরপর কলিন্স বস্টন শহরে গিয়ে গ্রেগকে তার পরিশ্রমের সকল উপার্জন ফিরিয়ে দেয়।
আর এদিকে ইতালির সেই ছোট্ট শহরে আজকে আনন্দের বন্যা বয়ে যায়, কারণ এখন আর তাদেরকে বিরক্ত করার জন্য কেউ আসবে না। এসব কিছু দেখে রবার্ট ফাইনালি একটু শান্তির নিঃশ্বাস নিতে পারে। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন, আর প্লিজ লাইক করবেন। বাকি পর্বগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।